বাংলা এন্টারটেনমেন্ট সাংবাদিকতার যে চরিত্র, তারা তো কোনো কিছু অ্যানালাইজ করে না, সেটার কোনো দাবিও নেই, ক্লিক বেটের উপরে নির্ভরশীল। যত মূলধারার মধ্যে আপনি বায়োডাইভার্সিটি পাবেন, তত মানে কি বলবো, কাউন্টার মুভমেন্টের জোর, তার ভাষার জোর, তার কাজের মান বাড়বে। দেখুন, আপনার বাংলা সিনেমার সমস্যাটা কি? আমরা বাংলা সিনেমা বিখ্যাত ফিল্ম মেকারদের দিয়ে বুঝি। হ্যাঁ, এটা একটা ভীষণ বড় ফ্যালাসি যে বিখ্যাত ফিল্ম মেকারদের দিয়ে আপনি বাংলা ছবি বুঝবেন কি করে? আপনি টেকনিশিয়ানদের দিয়ে বুঝুন। আমাদের এখানে প্রবণতাটাই হচ্ছে, একটা সলিউশন যখন পাওয়া গেছে উত্তম কুমার, তাহলে আমার কাজ হচ্ছে কোনোভাবে দাদার পায়ে ধরে যদি দাদার একটা 15 দিনের ডেট নিয়ে নিতে পারি। 90-এর আগে গ্রাম শহরে ছিল কিনা জানি না, শহর খুব গ্রাম্য ছিল। নমস্কার, আপনারা অনেকে নাগরিক.নেটের নিয়মিত পাঠক, অনেকে নতুন পাঠক। এই ইউটিউব চ্যানেলের আপনারা সদ্য দর্শক হয়েছেন। আপনারা সকলে জানেন নাগরিক.নেট 2021-এর 26শে জানুয়ারি থেকে পথ চলা শুরু করেছে। আমরা একটা স্বাধীন সংবাদ মাধ্যম। স্বাধীনতার কিছু মূল্য দিতে হয়। সেই মূল্য আমরা কোনো রকম ব্যবসায়িক সংস্থার থেকে নিই না, কোনো রাজনৈতিক দলের থেকে নিই না, কোনো কর্পোরেটের থেকে নিই না। আমাদের বাঁচিয়ে রেখেছেন আপনারা। সেই মতো আপনাদের কাছে আবারও আবেদন করছি, এই ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের আর্থিকভাবে সাহায্য করুন। নিজের নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। নমস্কার, আপনারা দেখছেন নাগরিক.নেটের পডকাস্ট সব প্রশ্ন চলবে। আজ আমরা প্রশ্ন করব বাংলা সিনেমা নিয়ে। সোশ্যাল মিডিয়ার চালুলভ যে একটা কথা বলা হয় সম্প্রতি, বাংলা সিনেমার অনেক কুশীলব বলছেন যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এখন বাংলা সিনেমার পাশে কেন দাঁড়াতে হবে? বাংলা সিনেমা কি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে না? বা বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কি আদৌ কোনো দরকার আছে? অনেকেই মনে করেন যে কেন দাঁড়াতে হবে, সিনেমার লোকেরা তো দিব্যি ভালো আছে, ভালো গাড়ি চড়ছে, ভালো জামা কাপড় পরছে, বড় বড় বাড়িতে থাকছে, তাহলে আমরা দর্শক কেনই বা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে যাব? এই প্রশ্নগুলো তো বটেই, এর সঙ্গে আরও অনেক প্রশ্ন জড়িয়ে আছে যে প্রশ্নগুলো সচরাচর করা হয় না। সেই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আছেন চলচ্চিত্র পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। ইন্দ্রনীলদা নমস্কার। এটা আপনাকে প্রথমেই জিজ্ঞেস করি যে এই যে বাংলা সিনেমার সত্যি কোনো একটা সংকট তৈরি হয়েছে, এই কথাটা আমরা যারা সাধারণ দর্শক তারা মোটামুটি বছর খানেক দেড়েক ধরে জানতে পারছি, মানে আমাদের জানানো হচ্ছে। অনেক নির্দেশক বলছেন, কখনো কোনো অভিনেতা বলছেন যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, অমুক ছবিটা দেখতে আসুন, বাংলা সিনেমা দেখতে কেউ যাচ্ছে না, এরকম। কিন্তু তার আগে পর্যন্ত আমরা বাংলা সিনেমা দেখতে যারা যাই, এখনও অভ্যেস আছে, তারা সিনেমা হলে যেতাম এবং গিয়ে গা ছমছম করতো, কারণ অত বড় একটা অন্ধকার ঘর, তার মধ্যে হয়তো আমরা 3 জন বসে আছি, ওই দূরে 2 জন বসে আছে, ওই দূরে 3 জন বসে আছে। অথচ কিন্তু আমরা খবরের কাগজে দেখতাম বা ইউটিউব চ্যানেলে দেখতাম যে অমুক ছবির সাকসেস পার্টি, তমুক ছবি নাকি এত সপ্তাহ চলছে, আরেকটা ছবি সেটা নাকি মধ্যরাতে হাউসফুল হয়েছে, এগুলো আমরা দেখতাম। এই যে বৈপরীত্যটা ছিল, এইটা মোটামুটি গত অক্টোবর থেকে কেটে গেল, কারণ আমরা দেখলাম যে দীর্ঘ বেশ কয়েকদিন টালিগঞ্জে আদৌ কোনো শুটিং হলো না, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, তারপর আবার কাজকর্ম চালু হলো, তারপর থেকে প্রকাশ্যে মানে আমাদের মূলধারার মিডিয়াগুলো বলতে শুরু করলো যে বাংলা ছবিতে একটা সংকট হয়েছে, শিল্পীরা অস্বীকার। তো এই এতদিন যে বলা হচ্ছিল যে না বাংলা ছবি বেশ ভালো চলছে, এই অথচ চলছিল না, এই বৈপরীত্যটা কেন তৈরি হলো? মানে আগে থেকেই তো বলা যেতে পারতো যে না বাংলা ছবি ভালো অবস্থায় নেই, বা এই যে নেই, এই নেইটা কবে থেকে শুরু হলো? এটা কিছুটা মিডিয়ার বয়ানের কারণে এই সংশয়টা তৈরি হচ্ছে। আপনি যে বিশেষ সময়টার কথা বলছেন, যে গত বছরের একটা সময় থেকে এটা মিডিয়াতে আসতে শুরু করলো, সেই যে ক্রাইসিসগুলো, সেই ক্রাইসিসটা এই বৃহত্তর সমস্যার একটা অংশ। সেটা পুরোটা ক্রাইসিস না, সেটা ইন্ডাস্ট্রির নিজস্ব কি বলবো তার চালু রাখার কার্যপ্রণালী, তার নিয়মকানুন, সেই নিয়মকানুনের ভেতরে যা সমস্যা বা মতবিরোধ, সেইগুলো প্রকাশ্যে আসছে বা এসেছে রাদার, এবং সেটা আইনি দিকেও গড়িয়েছে। কারণ একটা কি বলবো হস্তক্ষেপ, ইন্টারভেনশনের প্রয়োজন হচ্ছিল, কারণ জিনিসটা হাতের বাইরে চলে গেছিল। এর বাইরে যে বৃহত্তর যে সমস্যাটা, যেটা আপনি বলছেন 1.5 বছর ধরে, 1.5 বছরের আগে অত কানে আসতো না,
সেটা এই কারণে যে মিডিয়া এটা নিয়ে অত মানে বাংলা এন্টারটেনমেন্ট সাংবাদিকতার যে চরিত্র, তারা তো কোনো কিছু অ্যানালাইজ করে না, সেটার কোনো দাবিও নেই, ক্লিক বেটের উপরে নির্ভরশীল। কাজে এটা নিয়ে কেউ কোনোদিন সেইভাবে কথা বলতো না। যারা ছবি বানান বা ছবির চর্চা করেন নিয়মিত এই ব্যবসাটার ভেতরে বা তার আশপাশ দিয়ে আছেন, তারা ব্যক্তিগতভাবে জানতেন ক্রাইসিসটা কি। কিন্তু এটা আবার বলা দরকার যে ওই ক্রাইসিসটা বৃহত্তর যে ক্রাইসিস, এই যে আপনার গা ছমছমে ফাঁকা হলের অভিজ্ঞতা আর গত বছর থেকে শুরু হওয়া যে যে সমস্যাগুলো আপনি শুনছেন, এই দুটো জড়িত, কিন্তু এটা একদম কজ অ্যান্ড এফেক্টের মতো জড়িত নয়। আচ্ছা মানে এই দুটো আলাদা বিষয়। আচ্ছা, এইটা বুঝতে গেলে তাহলে আপনাকে একটা সরাসরি প্রশ্ন করি, যে প্রশ্নটার উত্তর আমি কোথাও পাই না, আমার মনে হয় অধিকাংশ দর্শকও জানেন না। সেটা হচ্ছে এই যে আমরা কতগুলো শব্দ শুনি যে অমুকটা হিট ছবি, অমুকটা ফ্লপ ছবি, তমুকটা সুপারহিট ছবি, এই হিট ফ্লপ সুপারহিট এইটা মানে আমি বলছি একদম ব্যবসায়িক হিসাবে কি দিয়ে নির্ধারিত হয় আমাদের টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে? আমাদের খুব কিছু যে কোনো রেশনাল ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টিংয়ের কোনো প্রসেস আছে এরকম নয়। আচ্ছা হ্যাঁ, মাল্টিপ্লেক্সের একটা হিসাব থাকে। আচ্ছা মাল্টিপ্লেক্স সেই হিসাব মোটামুটি দেয়, ঠিকঠাকভাবে দেয়। কোনো সাংবাদিক যদি সত্যিই চান মাল্টিপ্লেক্স থেকে সেই হিসাব বার করতে পারেন, সেটা তো করা হয় না। সেটা আমাদের সাংবাদিকতার চরিত্র না, অত তথ্য কে ঘাঁটবে? কারণ সে তো সপ্তাহ সপ্তাহ দিন দিন ধরে দেবে, কাজেই আপনাকে অনেক মানে কি বলবো এক্সেল শিট করতে হবে। তো সেটা সেই জন্য বোঝা যায় না। বাকি যে হলগুলো আছে, এর বাইরের যে হলগুলো, যেটা একটা বিশাল সংখ্যক হল, সেই হলে তো কোনো হিসাব হয় না। সেই হিসাব একমাত্র ডিস্ট্রিবিউটর এবং প্রডিউসাররা পান। ফলত যেটা সুপারহিট বা ইত্যাদি বলে ক্লেম করা হয়, এটাকে বলা উচিত এটা ইন্ডাস্ট্রি বাজওয়ার্ড। আচ্ছা হ্যাঁ, যে গুঞ্জনটা শোনা যায়, যারা ব্যবসার সঙ্গে জড়িত ডিস্ট্রিবিউটর যারা হল ওনার বা মাল্টিপ্লেক্সের যারা মানে কর্মচারী বা ম্যানেজার যারা, তারা ঘোষণা দেন। সেই ঘোষণার সঙ্গে প্রডিউসারের ঘোষণার কখনো সামঞ্জস্য থাকে, কখনো থাকে না। না, আমি বলছি যে আমি এই শব্দগুলোর সংজ্ঞা বুঝতে চাইছি। মানে আমি বলছি যে ধরুন যদি হিসাব থাকতো, যদি একটা স্বচ্ছ অ্যাকাউন্টিং এর প্রক্রিয়া থাকতো, তাহলে পরে কোন ছবিটাকে আমি ফ্লপ বলতাম, কোনটাকে হিট বলতাম, কোনটাকে সুপারহিট বলতাম, মানে ছবিতে যা খরচ হয়েছে তার সাপেক্ষে। মানে এটা আসলে খুবই কি বলবো, মানে সাধারণ চালু কথা। এই কথাগুলোর কোনো আপনি যে ধরনের বিজ্ঞানসম্মত ডেফিনিশন চাইছেন সেটা নেই আমাদের দেশে। মানে বম্বেতে কিছুটা হলেও তৈরি হয়েছে, কারণ জিনিসটা কর্পোরেটাইজড হওয়ার ফলে তাদের নিজস্ব দায়, যেহেতু তারা টাকা কি বলবো ক্যাশে ব্যবহার করেন না, তারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা নেন, ইনভেস্টমেন্ট নেন, তো সেখানে এক ধরনের মানে কি বলবো লেজিটিমেট অ্যাকাউন্টিং এসছে। আমাদের ইন্ডাস্ট্রিতে তা নেই। কাজে আপনি যে শব্দগুলো বলছেন এগুলোকে একদম আপনাকে পাড়ার চায়ের দোকানের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনেই বুঝতে হবে যে একটা ছবি যদি 10 টাকা খরচা করে 3 টাকা ফেরত পায়, তাহলে সেটা ফ্লপ, খুব স্বাভাবিক নিয়মে। যদি 10 টাকা খরচা করে 8 টাকা ফেরত পেয়ে আরো 3 টাকা 4 টাকা রোজগার করার আশা দেখে অন্যান্য সূত্র থেকে, তাহলে সেটাকে একটা কি বলবো ব্রেক ইভেন এবং মডারেট সফল বলে ধরা উচিত। আর 10 টাকা করে যদি সে 15 টাকার কাছাকাছি পৌঁছতে পারে, তাহলে সে হিট, বিশাল হিট। আচ্ছা, তার মানে আমরা এই যে বিভিন্ন ছবির আগে একটা বিশেষণ বসে যায়, এই বিশেষণগুলো একেবারেই প্রযোজক বা পরিচালক বা ওই ছবির সঙ্গে যারা জড়িত তারা বসিয়ে দিলেন, এবং সেটা হয়তো একটা স্বীকৃতি পায় আমাদের যে বিনোদন সাংবাদিকতা তার দ্বারা। না, এবার সবসময় যে এটা ভুল হয় তাও নয়, কিন্তু মানে অনেক ছবি সত্যিই চলে, আমরা দেখি সেই ছবিটা হলে দীর্ঘদিন ধরে রয়েছে। এবং যেমন ধরা যাক যে এই শিবপ্রসাদের বহুরূপী ছবিটি, হ্যাঁ, এবার আপনি নানা কানে শুনতে পাবেন যে সেই ছবিটা এত টাকা রোজগার করেছে, এত টাকা রোজগার করেছে। এবার আপনাকে ধরে নিতে হবে যে একটা প্লাস মাইনাস করে একটা আন্দাজ করে নিতে হবে, লোকে তাই করে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই ধরুন এই যে বাংলা ছবি নিয়ে এখন আমি এই যে শুরুতেই বললাম যে সোশ্যাল মিডিয়ায় একটা কথা চালু হয়ে গেছে, এই বাংলা ছবির পাশে দাঁড়ানো। এবার অনেকে বলে কেন পাশে দাঁড়াবো, আবার একদল বলে না সত্যি তো আমরা পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে। কিন্তু একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে বাংলা ছবি নিয়ে একটা চিন্তা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, ভাবনা করার মতো পরিস্থিতি। এবার এই যে ভাবনা, সেটা আমি দর্শক হিসাবে বলছি, দর্শকদের মধ্যে দুরকম দর্শক আছে, মানে দুরকম ভাবে লোকে। একরকম দর্শক আছে, তারা ভাবে যে ছবিগুলো চলছে না, হ্যাঁ এই দেখো, মানে যারা একটু জানে তারা বলে যে ছবিগুলো চলছে না, পারিশ্রমিক বলিউডে ওরা কত পায় আর আমাদের এখানকার সবচেয়ে সেরা অভিনেতারাও বা কত পায়, হ্যাঁ, ফলে এ তো মানে এটা একটা ইন্ডাস্ট্রি হিসাবে জিনিসটা
ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে, এটা চিন্তার। আরেক ধরনের দর্শক আছে, তারা আবার এসব নিয়ে ভাবে টাবে না, তাদের বক্তব্য হচ্ছে সেই আমাদের ছিল সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, আর এখন কোথায় নেমেছে, মানে তারা সিনেমার যে শৈল্পিক দিকটা সেটার মান পড়ে যাচ্ছে বলে চিন্তিত। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই দুটো জিনিসকে আমরা সাধারণত দুটো আলাদা ব্যাপার বলে ভাবতে অভ্যস্ত। হ্যাঁ, যে ওগুলো হচ্ছে বিনোদনের ছবি, এগুলো হচ্ছে পুরস্কার পাবে, কিন্তু সিনেমার একটা গোটা ইন্ডাস্ট্রি, সেটার স্থায়িত্ব বা সেটার সুসময় বা দুঃসময়, সেটা কি এরকম মানে দুটো আলাদা কম্পার্টমেন্টে এরকমভাবে ভাবা যায় কি? আমি এটা বারবার বলি এবং এটা খুব ইগনোর করা হয়, এবং সেটা ইগনোর এই কারণে করা হয় যে যারা এই বাংলা, যেটাকে আপনি শৈল্পিক ছবির যে ধারা তৈরি হয়েছিল, তারাই আসলে এগুলোকে নিজেরাই নস্যাৎ করেছেন, তারাই এই বয়ানটা তৈরি করেছেন। মানে আমি এটা দাবি করতে চাই, এবং এটা একদম স্থির দাবি, যে বাংলা ছবির ইনফ্রাস্ট্রাকচার যদি ওই স্তরে না থাকতো, তাহলে সত্যজিৎ রায়ের কেরিয়ার হতো না। উনি দু চারটে হয়তো ইন্টারেস্টিং ছবি বানাতেন, কিন্তু তার বেশি বানাতে পারতেন না। উনি বানাতে পেরেছেন কারণ একটা সফল মেন স্ট্রিম ব্যবসা করত। পৃথিবীর ইতিহাসে যে কোনো বিপরীত ধারার যে কোনো কাজকর্ম, হ্যাঁ, যেটা সেই মূল ধারাকে প্রশ্ন করে, তাকে নতুন করে নির্মাণ করে, নতুন স্ট্যান্ডার্ড সেট করে, তা সবসময় কিন্তু ওই যেটাকে বলে যে ইন্ডিপেন্ডেন্ট অফ হোয়াট। একটা মেন স্ট্রিম না থাকলে আপনি তার থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবেন কি করে? সো এনারা ঐতিহাসিক কারণে হয়তো সচেতন ছিলেন না, বা তাদের আশপাশটার এতে ওনাদের মূল বয়ানটা ছিল এস্থেটিক, সামটাইমস পলিটিক্যাল, কিন্তু বৃহত্তর যে বাস্তবতাটা এরা কোনোদিন স্বীকার করেননি। এটা এদের দায় বললে মানে ঐতিহাসিকভাবে একটা ব্যর্থতা বললে তাই, আমার মনে হয় তাই, যে কারণেও পতনটা এত সহজে হয়েছে, যে এরা ইন্টারভিন করেননি, এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হিসেবে থেকেছেন। সেটা শুধু সত্যজিৎ রায়, মৃণাল সেনের ক্ষেত্রে বলছি না, এটা সার্বিকভাবে বাঙালি ফিল্ম মেকাররা ইন্ডিপেন্ডেন্ট থেকেছেন, এবং তারা কোনো জোট সংঘ তৈরি করতে পারেননি। তো বৃহত্তর যে ব্যবসা, তার যে মানে ব্যাপক পতন ঘটেছে, এবার এইটা তো দুটো বড় মোটা খণ্ড বইয়ের বিষয়। আপনি মূল সমস্যাগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারেন, কিন্তু কখনোই ইন্টারেস্টিং ছবি তৈরি হবে না যদি না একটা মূলধারা, যে মূলধারাটা আবার কি বলবো, একমুখী মূলধারা নয়। এখন যে মূলধারাটা বম্বেতে তৈরি হয়েছে বা ভারতবর্ষে তৈরি হয়েছে, এটা ভয়ানক একটা একমুখী মূলধারা। আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি যে তার কারণটা কি, কিন্তু একটা খুব ডাইভার্সিফাইড বহুমুখী মূলধারা যদি থাকে, যেটা ধরুন আমি বলছি 50-60-এর দশকে বাংলা ছবির ক্ষেত্রে ছিল, অনেক ধরনের ছবি ছিল এবং অনেক ধরনের ফিল্ম মেকাররা তার ভেতরে জায়গা পেতেন, মূলধারার ভেতরেই কিন্তু। হ্যাঁ, বম্বেতেও তাই ছিল। যত মূলধারার মধ্যে আপনি বায়োডাইভার্সিটি পাবেন, তত মানে কি বলবো, কাউন্টার মুভমেন্টের জোর, তার ভাষার জোর, তার কাজের মান বাড়বে। তো আমাদের মূলধারাটাই খুব দুর্বল হয়ে গেছে, প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে গেছে। আমরা মানে আমি বলছি যে আমি তামিল ছবির অনুকরণের ধারাটাকে যদি বাদ দিই, কারণ ওটা কোনো ধারা ছিল না, ওটা একটা অ্যাডহক বন্দোবস্ত ছিল। তার আগের শেষ মূলধারা হচ্ছে অঞ্জন চৌধুরীর তৈরি করা যে মূলধারা, যেটা একটা অরিজিনাল কাজ, যেটাকে সম্মান জানানো উচিত। ভদ্র বাঙালিরা তাকে সম্মান জানায় না, মূর্খামি করে জানায় না, কিন্তু সেটাই শেষ বাঙালি মূলধারা ছবির একটা বয়ান। সেটার মোটামুটি রাজত্ব 90-এর শুরুর দিকে শেষ হয়ে গেছে, 90-এর মাঝামাঝি ধরুন ক্রাইসিস শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা থাকেনি। তারপর আমরা কোনো মূলধারার বয়ান তৈরি করতে পারিনি। আমরা চেষ্টা করেছি কিছু নাগরিক মূলধারার ছবির কিছু গ্রামার তৈরি করতে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটাই এত গণ্ডগোলের যে সেই চেষ্টাগুলো একটা পর্যায়ের পর, সেটা ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকারদের দায় দেওয়াটা ঠিক হবে না। তারা চেষ্টা করেছেন, নানা রকমের করেছেন, কিন্তু আমি বলবো সেই চেষ্টার মধ্যে মানে কল্পনার সার্বিকভাবে, এটা কোনো একটা দুটোর বিষয় নয়, সার্বিক কল্পনার অভাব ছিল। কারণ কিছু বয়ান তৈরি করার, কিছু নির্মাণ করার কোনো প্রজেক্টও ছিল না, অ্যাডহকিজমের দ্বারা হয়েছে। সো মূলধারা যখন নষ্ট হয়ে গেছে, তখন হায়রে সত্যজিৎ বলে কেঁদে লাভ নেই। আচ্ছা, আপনি এই যে বলছেন মূলধারা নষ্ট হয়ে গেছে, এই মূলধারা নষ্ট হয়ে যাওয়াটা আপনি বলছেন অঞ্জন চৌধুরীর ছবির পরের থেকেই
আর সেইভাবে নষ্ট হয়ে গেছে অরিজিনাল তো। কাজ হয়নি। তামিল হুম। তেলেগু ছবির অনুকরণ একটা রিমেক হচ্ছিল। একটা স্তর হ্যাঁ, অবধি চলেছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেটা খুবই ছোট একটা স্প্যান এবং তার হুম। সেটা হওয়ারই কথা ছিল। কারণ যে মুহূর্তে ওই তামিল তেলেগু ছবিগুলো হিন্দিতে ডাবড হতে শুরু করলো হ্যাঁ, তখন তো আমি দেখতেই এবং আমি পাচ্ছি টিভিতে আগে। যখন সেগুলোকে দেখতে পেতে শুরু করলাম, ওটার বাজার এক লহমায় শেষ হয়ে গেল। হ্যাঁ। তো আমি বলছি যে ধরুন এই অঞ্জন চৌধুরীর ছবি মানে হচ্ছে তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমল চলছে। হ্যাঁ, জাস্ট মানে হ্যাঁ, দ্বিতীয় বামফ্রন্ট শুরু সরকার হয়েছে। হ্যাঁ, ৮৩ তে যদি হ্যাঁ, আপনি ওরকম। দেখেন। হ্যাঁ। আর এই যে তামিল ছবির রিমেক দিয়ে যেটুকু বাণিজ্যিক ছবির বাজার ছিল সেটাও বামফ্রন্ট আমলেই শেষ হয়ে গেছে। লেট ৯০ দশক 90s থেকে এরকম। শুরু হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। তো এই যে আমরা যদি এবার একটু আবার একদম সাম্প্রতিকে চলে আসি, সাম্প্রতিক টালিগঞ্জের যে সংকটটা, যেটার কারণে ওই বললাম অক্টোবর মাসে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ অক্টোবর করেন। না, জুলাইতে একটা হ্যাঁ, জুলাইতে হয়েছে, তারপরে অক্টোবরে। হুম, তারপরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, হুম। সেটাও তাতে খুব একটা কাজ হলো না। তারপর আপনারা ১৫ জন মিলে একটা পিটিশন দিলেন। এখন ১৩ জন আছেন। হাইকোর্টে যে পিটিশন নিয়ে শুনানি চলছে। এই যে সংকটে এলেন, এই এই সংকটটাও তো এই ২০১১ সালের পরে শুরু হয়েছে এরকম নয় তাহলে, যেটা বোঝা যাচ্ছে। আগেও ছিল একটা কম সংকট। বেশি, কম কিন্তু বেশি। কোথাও নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন এসেছে। কারণ না হলে তখন তো আমরা এরকম দেখিনি যে কয়েকজন শিল্পী অভিযোগ করছেন যে আমাদের কাজ করতে দেয়া হচ্ছে না এবং তার জন্য তাদের মানে অভিযোগ করতে, করতে এমন একটা জায়গায় যাচ্ছে যে ওটা আর ইন্ডাস্ট্রির ভিতরে থাকছে না। তাদের তখন আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এই কি পরিবর্তন হলো যার জন্যে এত দূর গেল ব্যাপারটা, এটা যদি একটু বলেন? কারণ এটা অনেক দর্শকই জানেন না। ভাষা অনেক কথা ঘুরে বেড়াচ্ছে। সমস্যা যে ২০১১ পর থেকে হয়েছে তা নয়। হুম, সমস্যা আগে থেকেই ছিল। হুম, এটা হচ্ছে ফার্স্ট কথা। কিন্তু যেহেতু বাংলা ছবির সার্বিক ক্রাইসিস অনেক কম ছিল, মানে সংকট এত ঘনীভূত ছিল না। হুম। তার ফলে প্রত্যেকটা ফিল্ম মেকার তার মতো করে ফাঁক-ফোকর আচ্ছা, পাচ্ছিলেন। আচ্ছা। হুম? ভালো ছিলেন আমি বলছি না। হ্যাঁ, কিন্তু মানে একটা কি বলবো, চাল-ডাল দিয়ে একটা খিচুড়ি হয়ে যাচ্ছিল। আচ্ছা। হ্যাঁ? পোলাও হচ্ছিল না হয়তো। হুম, তো এইটা আস্তে, আস্তে মানে আন্তর্জাতিক ছবির ব্যবসা, হুম, সর্বভারতীয় ছবির ব্যবসা, তার ইনফ্রাস্ট্রাকচার, তার বিনিয়োগের চরিত্র ইত্যাদিতে এমন পরিবর্তন হয়েছে পরবর্তীতে হুম, যে এমনিতেই বাংলা ছবির মতো যেকোনো মানে ভার্নাকুলার ছবির একটা বড় ক্রাইসিস আছে। কারণ টিকতে দেবে না। হুম, মানে প্রজেক্টটাই তাই। হুম। প্রজেক্টটা এরকম নয় যে মানে শতফুল বিকশিত হোক, নানা ধরনের যেটা বলা হয় যে হ্যাঁ, নানা ধরনের হ্যাঁ, জিনিস আমরা দেব না, প্রজেক্টটা তা না। প্রজেক্টটা একটা জিনিসই চলবে। হুম, হ্যাঁ? তো সে স্বাভাবিকভাবে বাংলা যেটা দুর্বল একটা ইন্ডাস্ট্রি, তামিল তেলেগু লড়াই করতে পারছে কারণ তাদের তাদের দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। হুম, তাদের সংঘ ছিল। হুম, তারা ভয়ানকভাবে অর্গানাইজড হুম, এবং তাদের একটা রাজনৈতিক প্রজেক্ট আছে। হুম, এটা আপনাকে বুঝতে হবে যে হুম, তারা তারা হিন্দি এবং ওই হুম। একটা ভারতবর্ষের যে কল্পনা ও সেটা সবসময় তার বিরুদ্ধে তাদের দাঁড়ায়। যেকোনো ছবির একেবারে মানে ভেতরে ওই দাবিটা বা হুম, ওই চেতনাটা রয়েছে। বাংলায় এরকম কিছু নেই। আমরা একটা মানে ত্রিশঙ্কু অবস্থায় ঝুলেছিলাম। হুম, আমাদের ক্রাইসিসটা একটা ভয়ানক জায়গায় চলে যায়। হুম, এই ক্রাইসিস এবং ২০১১ পর থেকে বাংলা ইন্ডাস্ট্রির ভেতরে যে নিয়ম কানুনের যে রমরমা শুরু হলো, আগে ছিল না তা নয়। মানে চাপিয়ে দেওয়া নিয়মগুলো। আগেও ছিল। হুম, কিন্তু আগে না জিনিসটা কি বলবো, একটা ওই পাড়াতুতো ভাবে মিটিয়ে আচ্ছা, নেওয়া যেত। আচ্ছা। পাড়াতে যেভাবে লোকের সমস্যা মেটায়, হ্যাঁ, হ্যাঁ, যে দেখুন ভাই এটা হয়েছে একটু হ্যাঁ, বুঝতে হবে। হ্যাঁ, একটু আপনার বাড়ির সামনে একটু ডাস্টবিনটা হ্যাঁ, আমার মেয়ের বিয়েতে রাখবো। মানে হ্যাঁ, যেরকম আমরা হ্যাঁ, করি আরকি। হ্যাঁ, হ্যাঁ? কথা বলে সামলে নেওয়া যেত। হুম, বা একটা কি বলবো, একটা ইলাস্টিসিটি ছিল। এই হুম, শব্দটাই হুম। বেস্ট। এই ইলাস্টিসিটিটা শেষ হয়ে মানে গেল। আমি একটু হুম। উদাহরণে বোঝার জন্য চেষ্টা করছি যে একটা যেমন অভিযোগ আপনারা যারা পিটিশনার তাদের মধ্যে অনেকে তুলেছেন, মিডিয়াতেই তুলেছেন আমি দেখেছি। সেটা হচ্ছে যে হয়তো আমার একদিন শুটিং করতে লাগবে ১০ জন কলাকুশলী, আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ২০ জন কলাকুশলী। এবার আপনি বলছেন যে আগে ওরকম বলা হতো, তারপর আমি যদি গিয়ে বলতাম যে বাবা একটু ১৩ জনে ছেড়ে দাও। তাহলে ১৩ জনে হয়ে যেত, এটা বলছেন তো? যেটা বলছি সেটা এরকম হতো যে এটা আমার নিজের ক্ষেত্রে হ্যাঁ, বহুবার হয়েছে। সেটা হচ্ছে ধরুন আপনার ২০ দিন শুট। হ্যাঁ, আপনি ১০ দিন নিয়মকানুন মেনে শুট করলেন। আচ্ছা, ১৫ দিন আধা নিয়মকানুন মানলেন। আচ্ছা, ৫ দিন নিয়মকানুন মানতে পারলেন না। আচ্ছা, তো একটা কমন সেন্স প্রিভেইল করত আচ্ছা, যে ১০ দিন তো মানছে। আচ্ছা, অসুবিধা তো হচ্ছে না। আচ্ছা, উল্টোটা কি হবে? তাহলে তো হুম, কিছুই করবে না। হ্যাঁ, হুম, সবাই সবার মতো করে একটা কি বলবো, একটা ব্যালেন্সে আসার চেষ্টা করত। বেশ, আদর্শ ব্যবস্থা নয়, হ্যাঁ, একেবারেই নয়। হুম, হ্যাঁ? এবং তাতে দুর্নীতি ছিল না, হুম, গন্ডগোল হতো না, চোখ রাঙানি হতো না, এটাও নয়। হুম, কিন্তু এখন যেটা হয়েছে যে এটা অনড় অচল, মানে আচ্ছা, আপনি মানে পৃথিবীতে কি হয়ে যাচ্ছে, মানে প্রলয় হয়ে যাচ্ছে, হুম, কিন্তু আমার নিয়মগুলো আমি আঁকড়ে ধরে বসে আছি। আচ্ছা,
এইটা এমন একটা অ্যাবসার্ডিটির জায়গায় চলে গেছে, হুম, এবং এটা সবাই জানে। হুম, এরম নয় যে যারা কাজ করে না তারা জানে না যে আপনাকে এই বাজারে হুম, নিজেকে একেবারে, আপনি বাংলা ছবির কথা ভুলে যান। হুম, শুধুমাত্র টেকনিশিয়ানদের বেঁচে থাকার জন্যই, হুম, যদি আমি বলি যে প্রজেক্টটা সেটাই, হুম, যেটা উল্টো পক্ষ থেকে দাবি করা হুম, হচ্ছে। ধরা যাক শুধুমাত্র টেকনিশিয়ানদের বেঁচে থাকাই প্রজেক্ট। হুম, সেই প্রজেক্টটা করতে গেলেও আপনাকে ইন্ডাস্ট্রিতে যে ফ্লেক্সিবিলিটি আনতে হবে, হুম, এই বোধটা কিছুতেই কারুর আসছে না। আচ্ছা, কেন আসছে না এটা আলাদা আলোচনা। হুম, হয়তো আসলে সমস্যা, বা হুম, আসলে এই মুহূর্তের ব্যবস্থাটা পাল্টে গেলে তাহলে নতুন কোনো ব্যবস্থার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, হুম, বা তাতে আমি নিয়ন্ত্রণ কিভাবে তৈরি করব তারও সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। হয়তো একটা মানে কি বলবো, knee-jerk reaction এ না, 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 না করে যাচ্ছে। আমরা এই কেসটাতে কোথায় যাব কি না যাব, এটা একেবারে অপ্রাসঙ্গিক এই কারণে, কারণ এই যে আপনি আমাকে প্রশ্নগুলো করছেন, এই হুম, অবস্থা যদি চলতে থাকে হুম, আর ২-২.৫ বছর পরে এগুলো নিয়ে আলোচনা করার কোনো জায়গা থাকবে না। হুম, বাস বলতাম হ্যাঁ ছিল একটা, ঠিক হুম, আছে। মানে ধরুন এই মুহূর্তে ওড়িয়া ছবির যেরকম অবস্থা, বা হুম, অহমিয়া ছবির যেরকম অবস্থা, হুম, সেটাকে তো আর কোনো অর্গানাইজড ইন্ডাস্ট্রি বলা যায় না। হুম, বছরে হয়তো ১২টা ছবি হয় কি হুম, ১৮টা ছবি হয়। যে যার নিজের ইচ্ছা মতো বানায়। হুম, সেটার জন্য কোনো অর্গানাইজড ওয়ার্ক ফোর্স থাকে না। হুম, তারা ফুল টাইম সেই কাজটা করে না। হুম, ভাগ চাষের মতো হুম, মরশুমে করে। হুম, হুম। হ্যাঁ? ঐরকম হয়ে যাবে। মানে এবং আপনি সেদিকেই চলে গেছে মানে অলরেডি। আপনি বলছেন যেমন বাংলা প্রকাশনা জগৎটা যেরকম হয়ে গেছে যে কেউ হয়তো একটা সরকারি চাকরি করে, সে সঙ্গে একটা বইয়ের ব্যবসা করে এবং তার ফলে যেটা হয় যে বইয়ের মানটাও যেরকম হওয়া উচিত সেটা হয় না, কারণ তারও অর্ধেক গা লাগিয়ে কাজ করে সে। আপনি বলছেন যে বাংলা সিনেমাও সেরকম দিকে চলে প্রায় যেতে সেদিকে পারে আর চলে কি। গেছে এবং আচ্ছা। চলে যাচ্ছেও, এবং হুম, সংখ্যার দিক থেকেও আপনি যদি একদম মানে দেখুন, আপনার বাংলা সিনেমার সমস্যাটা কি? আমরা বাংলা সিনেমা বিখ্যাত ফিল্ম মেকারদের দিয়ে বুঝি। হ্যাঁ, এটা একটা ভীষণ বড় ফ্যালাসি যে হুম, বিখ্যাত ফিল্ম মেকারদের দিয়ে আপনি বাংলা ছবি বুঝবেন কি করে? হুম, আপনি আ টেকনিশিয়ানদের দিয়ে বুঝুন। হুম, ১০,০০০ দাবি করা হয় হুম, যে হুম, ১০,০০০ টেকনিশিয়ান। হুম, আ এই জমানার আগে ৫-৬,০০০ ছিল। আচ্ছা। তো ধরে নিতে হবে যে আরো ৫,০০০ তাহলে তো লোককে লোক আ বাড়ছে। হ্যাঁ, ঢোকানো হয়েছে। হুম, কাজ হয়ে গেছে তার 1/4। আচ্ছা। সো ক্রাইসিসটা আপনি বুঝতে পারছেন। হুম, এই ১০,০০০ এর মধ্যে কোনো অবস্থাতেই ১.৫ থেকে ২,০০০ এর বেশি লোক কাজ করে না। আচ্ছা, বাকিরা সিজনাল। আচ্ছা। কখনো, কখনো পায়, কখনো পায় না। হয়তো মাসে ৪ দিনের একটা কিছু পেয়ে গেল, হলো। এটার উপরে সে তার সংসার চলে না। হ্যাঁ? তো এটা বিখ্যাত চলচ্চিত্রকাররা কাজ করছেন কি করছেন না, এটাকে একদম সরিয়ে রেখে হুম, সিস্টেমিক ভাবে যদি দেখেন যে এইখানেই প্রশ্নটা, উত্তরটা লুকিয়ে আছে যে আপনারা দাবি করছেন যে আপনাদের ১০,০০০ মেম্বার। তো আপনি একটা অডিট করুন না, এই হুম, ১০,০০০ মেম্বার বছরে কদিন কাজ পায়? হুম। এই সংখ্যাটা কোনো অবস্থাতেই ২,০০০ এর বেশি যাবে না। আমি বাড়িয়ে বলছি আসলে। হ্যাঁ, আমি সম্প্রতি আ একজন না আমি ২ জন। একটু জল খেতে হ্যাঁ, পারি হ্যাঁ, আশা নিশ্চয়ই। করি। হ্যাঁ, হুম। আমি সম্প্রতি ২ জন আ ওই টালিগঞ্জের কলাকুশলী, একজন মেকআপ ম্যান, আরেকজন ক্যামেরার কাজ করেন। এরকম ২ জনের এরকমই একটা হুম, পডকাস্ট দেখছিলাম। সেই পডকাস্টে যিনি মেকআপের কাজ করেন তিনি আ বললেন যে, "আমি তো আ মানে আমার এরকম অবস্থা হয়েছে যে আমি পুজোর সময় বউকে একটা শাড়ি দিতে পারি না বা ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড় কিনে দিতে পারি না।" এমনকি উনি বলছেন যে, "আমি অনেক সময় ভাবি যে আমি স্কুলের মাইনেটা কোথা থেকে দেবো?" তো এই অবস্থায় এখনকার বাংলা মানে যদি ওরা ঠিক বলে থাকেন, আমি ধরে নিচ্ছি এগুলো নিয়ে কে আর মিথ্যে কথা বলে। যদি তাই হয় তাহলে পরে এই যে এখন যেটা হচ্ছে যে আ বলা হচ্ছে মানে আপনাদের অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে, "না এইগুলো তো আ যে সমস্যার কথা বলছেন পিটিশনাররা সেটা তো নির্দেশকদের সমস্যা নয়। সেটা প্রযোজকদের সমস্যা। তার কারণ টাকাটা আসলে প্রযোজকরা খরচ করেন।" হ্যাঁ? তো এইটা সম্পর্কে আপনি কি বলবেন? মানে এটা কি সত্যি, সত্যি নির্দেশকের কোনো ব্যাপার নয়? মানে ছবিটা তো না, এটা অ্যাকচুয়ালি সবার ব্যাপার। হুম, নির্দেশক কেন? আমরা তো বারবার বলছি যে হুম, এটা তো যেকোনো ইন্ডাস্ট্রির হেলথ মানে হচ্ছে, হুম, স্বাস্থ্য মানে হচ্ছে, হুম, মানে আপনার স্বাস্থ্য মানে হচ্ছে আপনার ব্রেইনও কাজ করছে, হুম, আপনার কিডনিও কাজ হুম, করছে। হুম, তাই না? তো হুম, ইন্ডাস্ট্রির স্বার্থ মানে হচ্ছে যা কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস আছে হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রির, হ্যাঁ, তারা সবাই একটা জেনারেল কি বলবো ওয়েল বিইং এবং ব্যালেন্স এর মধ্যে আছে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কাজেই এটা প্রযোজকদের স্বার্থ, হ্যাঁ, অতএব এটা খারাপ। হ্যাঁ, এটা যুক্তি হিসেবেও খুব কাঁচা। হুম, এটা এরকম একটা যুক্তি যদি কেউ দেয় তাহলে বুঝতে হবে তার যুক্তির অভাব হয়েছে। মানে হুম, সে আর যুক্তি খুঁজে পাচ্ছে না। হুম, মানে একদম খুব মোটা দাগে খারাপভাবে যদি বলি হুম, যে প্রযোজকদের স্বার্থ হলেই তো ইনভেস্টমেন্ট আসবে। হ্যাঁ, আমি ওতে যাচ্ছিই না। হ্যাঁ, আমি ওটা ভুলে গেলাম। হ্যাঁ, আমি ওই মোটা যুক্তির এগেইনস্ট এ আরেকটা মোটা যুক্তি দেওয়ার যে লজিক, হ্যাঁ, সেইটা আমি ভুলে গেলাম। আমি বলছি যে মানে খুব সিম্পল একটা
জিনিসের উপরে দাঁড়িয়ে আমরা আর্গুমেন্টটা করছি, এবং সেটা এক লাইনের আর্গুমেন্ট। হুম। সেটা হচ্ছে ওনারাও দাবি করছেন হুম। যে রেগুলেশন খুব জরুরি ইন্ডাস্ট্রির জন্য। হুম। 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 তা না হলে শ্রমিক স্বার্থ ব্যাহত হবে। হুম। হ্যাঁ, হুম। এই যে টাকা মেরে দেয়, হুম। যদিও আমার মনে হয় টাকা মেরে দেওয়া আটকানো এই প্রেজেন্ট ব্যবস্থায় কোনোভাবে আটকানো যায়নি, কারণ টাকা মেরে দেওয়ার প্রক্রিয়াগুলো হুম। দীর্ঘকালীন, এবং সেগুলোর একেবারে একটা অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই সেটা হয়। হুম। ইটস অ্যান আনরেগুলেটেড ইন্ডাস্ট্রি, সেই কারণেই লোকে টাকা মারতে পারে আরো বেশি করে। সো রেগুলেশন বাড়ানো দরকার। হুম। 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 ওরাও বলছেন বাড়ানো দরকার। ওদের যুক্তিটা হচ্ছে যে রেগুলেশন না বাড়ালে এক্ষুনি শ্রমিকরা মানে ভিটেমাটি চাটি হয়ে যাবে। হুম। আমরা বলছি ভিটেমাটি চাটি হয়ে গেছে। হুম। রেগুলেশন বাড়ানো উচিত স্বাস্থ্যের জন্য। ফারাকটা একটাই, ওরা বলছেন রেগুলেশনটা তো আমরাই করে থাকি, আমরাই করব। হুম। আমরা বলছি যে একটা ট্রেড ইউনিয়ন কখনো রেগুলেট করতে পারে না। হুম। পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কোথাও রেগুলেটরি বডির যদি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, তাহলে সে রেগুলেটরি বডি নয়। সহজ কথা। হুম। মানে আমি একটা স্বার্থকে রিপ্রেজেন্ট করি। হুম। ডিরেক্টররা যদি মানে বলে যে আমরা রেগুলেট করব, হ্যাঁ। তো আমি তো সবার আগে তার প্রতিবাদ জানাবো, হুম। কারণ সেটা তো রং রেগুলেশন। হ্যাঁ। তখন সবসময় ডিরেক্টরদের দিকে ঝোল টেনে নিয়ম বানানো হবে। হ্যাঁ। প্রডিউসাররা যদি রেগুলেট করে, হুম। সেটাও রং হবে। হুম। ঠিক সেইভাবে একটা ফেডারেশন হুইচ ইজ এ ট্রেড ইউনিয়ন অফ গিল্ডস, হুম। সে যদি নিজেকে সেলফ অ্যাপয়েন্টেড রেগুলেটরি বডি তৈরি, এবং এটা কমপ্লিটলি সেলফ অ্যাপয়েন্টেড, এর কোনো মানে আইনি ভিত্তি নেই, এবং তার রুল মেকিং প্রসেসও হুম। সেলফ ডিসাইডেড, সেলফ অ্যাপয়েন্টেড, তা যদি হয়, তাহলে এটা রেগুলেশন কোথায় হচ্ছে? ডিসরেগুলেশন হচ্ছে। এবং তার ফলে মানে আমি বলছি না যে এটাই বাংলা ছবির মূল সমস্যা, হুম। এটা বলাটা মিথ্যে বলা হবে, হুম। কিন্তু এটা অন্যতম একটা সমস্যা। এবং এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে এই সমস্যাটা হচ্ছে ওই আইসিইউ থেকে হুম। রোগীকে ডিসলোকেট করে, মানে ডিসকানেক্ট করে দেওয়ার আচ্ছা। প্রক্রিয়া। সো অ্যাকচুয়ালি এই আন্দোলনটা কিন্তু আইসিইউর আন্দোলন হচ্ছে, মানে সেই অর্থে যদি বলেন, হ্যাঁ। এটাকে যদি আপনি আন্দোলনও বলেন বা হ্যাঁ। যা যা আমরা করছি, হ্যাঁ। এটা একটা আইসিইউ মেজার। হ্যাঁ। এই রোগীটা যদি আইসিইউ থেকে বেরোতে পারে, হ্যাঁ। তার জন্য যে আলোচনা, সে আলোচনা সম্পূর্ণ মানে মাটির তলায়। হুম। সে আলোচনা এখন করার পরিস্থিতি নেই। সে আলোচনা করার কোনো কি বলবো বিগিনিং পয়েন্ট বাংলা ইন্ডাস্ট্রিতে আমি তো খুঁজে পাই না। হুম। মানে এগুলো নিয়ে কাউকে আমি কথা বলতে শুনি না। হুম। হা হুতাশ শুনি, হুম। কি ছিল শুনি, হুম। আর বাকিরা কত খারাপ শুনি, আর আমার কিছু হলো না শুনি। হুম। সবাই দেখবেন মানে ব্যক্তিগত হুম। অসাফল্য, এবং মানে মানে আমার এটা হতে পারতো এবং হলো না, হুম। এর বাইরে তো আমি কোনো বয়ান কোথাও দেখি না। মানে আপনি বলছেন যে সাধারণভাবে এখন বাঙালি যেটা আমরা দেখতে পাই, যে কোনো ব্যাপারই সিনেমা বলে নয়, যে গোটাটাই স্মৃতিমেদুরতা দিয়ে চলে আর কি। হ্যাঁ, এবং তো এবং এবং অলসো দ্য ফ্যাক্ট যে আমি সঠিক বিচার পেলাম না, এবং যোগ্য মানে হ্যাঁ, হ্যাঁ, আমার যোগ্যতার সঠিক বিচার সমাজ এবং হ্যাঁ, করলো না, হ্যাঁ। বাজার করলো না, এই 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 আক্ষেপের বাইরে আমি কোনো ডায়লগ দেখি না। তো স্মৃতিমেদুরতা আর ইতিহাস চর্চা দুটো তো আলাদা জিনিস। তো আমরা যদি একটু ইতিহাস চর্চায় যাই, আমি আপনার আরেকটা পডকাস্ট শুনছিলাম, সেখানে আপনি বলেছেন যে বাংলা ছবির স্বর্ণযুগ বলে সাধারণত যেটাকে বলা হয় উত্তম সুচিত্রার সময়টা, আপনি বলেছেন যে সেটা আসলে স্বর্ণযুগ নয়, স্বর্ণযুগ হচ্ছে প্রাক স্বাধীনতা যুগটা, যখন এখানে নিউ থিয়েটার স্টুডিও ছিল, হিন্দি ছবিরও শুটিং এখানেই হতো, এবং দুটো বাংলা এক ছিল বলে বাংলা ছবির বাজারটা আরও বড় ছিল। বিহারের একটা বড় অংশে বাঙালিরা ছিলেন, সিনেমা হলে বাংলা ছবি দেখানো হতো, আসাম ইত্যাদি। সেগুলো আপনি বলেছেন যে মোটামুটি তাও স্বাধীনতার পরে দেশভাগ হয়ে গেলে 1965 পর্যন্ত একটা ওরকম মানে ছিল। স্বর্ণযুগের ডেফিনিশনটা হচ্ছে যে আপনি যদি বাণিজ্যকে স্বর্ণযুগ বলেন, হ্যাঁ, বাজারের সাইজকে স্বর্ণযুগ বলেন, হ্যাঁ, তাহলে নিশ্চিতভাবে প্রাক স্বাধীনতা। হ্যাঁ, আপনি যদি সেই ছবির জনমানসে প্রভাবের কথা বলেন, হ্যাঁ, তাহলে উত্তম সুচিত্রার যুগ। হ্যাঁ, কারণ ওই মানে এরকম নয় যে কেএল সাইগল বা প্রমথেশ বড়ুয়ারকে নিয়ে উন্মাদনা ছিল না, সেই উন্মাদনাকে হয়তো আমরা এখন আর দেখতে পাই না, ছুতে পাই না, বা সেটা হয়তো সেভাবে নথিভুক্ত করা নেই। একটা সেটা, আরেকটা হচ্ছে যে এখন দাঁড়িয়ে প্রমথেশ বড়ুয়ার ছবি একটা বাচ্চা ছেলেকে দেখালে তার কোনো প্রতিক্রিয়া হবে না। হ্যাঁ, হ্যাঁ। কি চলছে এটা। কিন্তু উত্তম সুচিত্রার ছবি প্রতিক্রিয়া হবে, হয়, এখনো হয়। সে কোথাও একটা এখনো তার একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে সে ওখানে পৌঁছতে পারে, তার দৈনন্দিন সঙ্গে মেলে না, কিন্তু পৌঁছতে পারে। সেই কারণে ওটাকে আমরা, ওটা কালচারাল স্বর্ণযুগ সেই অর্থে যদি বলেন, কিন্তু হ্যাঁ বাণিজ্য দিক থেকেও ইয়েস, কিন্তু খুব লপসাইডেড, খুব একটেরে, কারণ শুধুমাত্র উত্তম কুমার নির্ভর। কাজেই ওটার ভেতরেই একটা গভীর ক্যান্সার এবং অস্বাস্থ্য লুকিয়ে ছিল, যে সবই আমাদের তো একটা উত্তম কুমার আছে ভাই,
ব্যাস আমাদের আর কিছু চিন্তা করতে হবে না। শুধু এই প্রশ্নটা আমি আপনাকে করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে স্বর্ণযুগ আমি যখনই বলি, স্বর্ণযুগ কথাটার মানেই হচ্ছে যে ওটা একটা যুগ, ওটা থাকবে না, ওটা চলে যাবে। এবার চলে গেলে পরেও তো আমাকে টিকে থাকতে হবে, সেইটা করার জন্য যে ব্যবস্থা দিই, আপনি বলছেন যে সেইগুলো আমরা কিছু করিনি। এটা তো আমাদের জাতিগত প্রবলেম। হ্যাঁ, তো এই ব্যবস্থা দিতে যে কারণে আমরা সিপিএম কে 34 বছর ভোট দিয়েছি, তৃণমূলকে এখন 15 বছর ভোট দিচ্ছি, সেই একই কারণে উত্তম কুমার একজন নায়ক, আর কেউ আর কোনো মানে নায়ক তৈরির কোনো প্রজেক্টই কারোর মাথায় আসেনি। এইটা আমার কাছে আপনার একটা প্রশ্ন, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে উত্তম কুমার কি মানে তৈরি করা যায়, মানে এটা কি আমরা কি মানে আমি বলছি যে আমি প্রতিভার কথা বলছি না, আমি বলছি যে উত্তম কুমারের যে মিথ, সে যে মিথটা এখনো ব্যবসা করতে পারে, সত্যি কথা বলতে। আবার নায়ক রিলিজ করা হলো প্রিয়া সিনেমা, এবং সেটা দেখতে প্রচুর লোক গেল টালো। তো এই মিথটা আপনি বলছেন যে শুধু উত্তম কুমারের অভিনয় প্রতিভা বা তার পরিশ্রম তার উপরে ভিত্তি করে নয়, এটাকে তৈরি করা হয়েছে। তো অনেক কিছু একসঙ্গে মিলেছে একটা লোকের ক্ষেত্রে। আচ্ছা, আপনি বলছেন যে এরকম ভাবে চেষ্টা করলে উত্তম কুমার না হলেও আরো একটা কিছু তৈরি করা যেতে পারতো। নিশ্চয়ই পারতো, এবং এটা তো এটা কমন, মানে এটা ধরুন দর্শক হিসেবে ভাবলে আপনার একটু অদ্ভুত লাগবে, কিন্তু আপনি যদি মানে একজন কি বলবো মিষ্টান্ন বিক্রেতা হন, হ্যাঁ, এবার আপনি তো ন্যাচারালি আপনি ভাববেন যে আপনার একটাই মিষ্টির উপরে নির্ভর করে আপনি কেন বাজারটা করবেন, এবং আপনি তো তার পেছনে সময় দেবেন, এবং আমি বলছি না যে আপনি একা সেটা পারবেন বা একটা কিছুতে সেটা হয়ে যাবে, বা 4টে ছেলেকে বা 4টে মেয়েকে ট্রাই করলে বা 4 রকমের গল্প বললেই হয়ে যাবে। কিন্তু ওভারঅল যদি ইন্ডাস্ট্রির একটা প্রবণতা থাকতো যে আমাদের আরো লোক লাগবে একটা ইন্ডাস্ট্রির স্বাস্থ্যের জন্য, এই বোধ যদি থাকতো, তাহলে সেটা আমরা তৈরি করতাম। তার ক্লিয়ার উদাহরণ আপনি তামিল তেলেগু ছবিতে দেখতে পাবেন। সেখানে মানে কি বলবো, মানে বিশাল সুপারস্টার ছিল না এরকম নয়, কিন্তু তার পাশেও আরো বড় সুপারস্টার, আরো মাঝারি সুপারস্টার, আরো মানে সোয়া সুপারস্টার সব ছিল, এবং তারা তৈরি করেছেন, বাজার সেটাকে অ্যালাউ করেছেন। এমনি কাকতালীয় ভাবে সেটা হয়নি। আমাদের এখানে প্রবণতাটাই হচ্ছে একটা সলিউশন যখন পাওয়া গেছে উত্তম কুমার, তাহলে আমার কাজ হচ্ছে কোনো ভাবে দাদার পায়ে ধরে যদি দাদার একটা 15 দিনের ডেট নিয়ে নিতে পারি। এইটা হচ্ছে, আপনি যদি বলেন যে মূল সমস্যাটা কোথায়, সেই সময়কার প্রযোজক এবং পরিচালকদের যে মূল আলস্য, সেটা হচ্ছে যে এইটা হলে আর বাকিটা তো আর কোনো চিন্তা নেই, বাকিটা, কারণ সত্যি তাই, অ্যাকচুয়ালি সত্যি তাই, উত্তম কুমারের ছবি ফ্লপ হতো না। সো এটা যখন একটা সহজ একটা অঙ্ক আমি পেয়ে গেছি, আমার শুধু বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, দরজার বাইরে। আচ্ছা, আমরা যদি উত্তম কুমারের পরের যুগটায় আসি, যে সময়টা আপনি অঞ্জন চৌধুরীর কথা বলছেন, উত্তম কুমার ওই তারই ওই রকম সময় মারা গেলেন, 1985 সালে 80-তে মারা গেলেন, 80-তে মারা গেলেন, 83-তে শত্রু এলো। ওই মাঝখানের সময়টা কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রি গোডাউন হয়ে গেছিল। 83-তে শত্রু এলো। এবার এটা আমাদের মনে রাখা দরকার, মানে কি আমাদের জন্য আসতে চলেছে, সেটার একটা প্রিভিউ পাওয়া গিয়েছে। তার খুব ক্লিয়ার প্রিভিউ হচ্ছে যে গোটা টালিগঞ্জের স্টুডিও স্পেস কিন্তু ফিজিক্যাল গোডাউনে কনভার্টেড হয়েছিল। আচ্ছা, টেলিভিশনও আসেনি। আচ্ছা, উত্তম কুমার চলে গেছে, রইল বাকি কি? 83 শত্রু দিয়ে আবার ওটা ইয়ে হলো। আচ্ছা, এইবারে একটা কথা বলুন যে এই যখনই এই আপনি শুরুতেই বললেন যে অঞ্জন চৌধুরীর কিন্তু যে গুরুত্ব পাওয়া উচিত, সেই গুরুত্ব মানে আমাদের যারা ভদ্র সমাজ বা যারা আমাদের এখানকার সাংস্কৃতিক বয়ানটা ঠিক করে, তারা সেই গুরুত্ব তাকে দেয় না, তার কাজকে দেয় না। এইবার সেই থেকে আমি বলছি যে পরে 9-এর দশক থেকে আমরা যখন বড় হচ্ছি, একা একা সিনেমা দেখতে যাচ্ছি বাবা মাকে ছাড়া, এরকম একটা সময়, তখন আবার খুব লেখালেখি শুরু হলো যে না, এই তো বাংলা ছবি আবার একটা নতুন যুগ এসে গেছে। কেন না, মোটামুটি 19 এপ্রিল ছবিটাকে দিয়ে বলা হয় যে আবার একটা নতুন যুগ এলো। এখন তারপর থেকে আবার একটা নতুন কথা চালু হলো, যেটা হচ্ছে যে বাংলা ছবি নাকি দুরকম, একটা হচ্ছে গ্রামের দর্শকের ছবি, একটা হচ্ছে শহরের দর্শকের ছবি। এইটা করতে করতে যেমন সম্ভবত এখন পর্যন্ত বাংলা ছবির শেষ তারকা যদি কাউকে বলা যায়, সেটা সম্ভবত দেবের ছবিগুলো সম্বন্ধেই যেমন দেখতাম যে কাগজে টাগজে লেখা হতো যে দেবের ছবি গ্রামে খুব চলে, আর শহরে চলে হচ্ছে 2010-এর পর থেকে বলা হতো শহরে কার ছবি চলে, কোনো নায়কের নাম পাওয়া যাচ্ছে না, শহরে হচ্ছে সৃজিত মুখার্জির ছবি খুব চলে, এইরকম বলা হতো। তো এই যে গ্রামের ছবি আর শহরের ছবি,
এই যে বিভাজনটা আমি বলছি, যখন উত্তম সুচিত্রার ছবি খুব চলতো এবং সামাজিক প্রভাব অনেক বেশি, তখন তো গ্রাম শহরের যে গুণগত তফাৎ সেটা আজকের থেকে অনেক বেশি ছিল, 9 দশকের থেকেও বেশি ছিল। হ্যাঁ, কিন্তু উত্তম সুচিত্রার ছবি তো গ্রামের লোকও দেখতো, শহরের লোকও দেখতো। এবং সায়নদেব চৌধুরী বলে একজন উত্তম কুমার নিয়ে একটা বই লিখেছেন, তার মধ্যে তিনি একটা অদ্ভুত ঘটনা লিখেছেন যে উত্তম কুমার শুটিং করতে গেছেন মুর্শিদাবাদের কাছাকাছি সীমান্তবর্তী একটা কোনো গ্রামে। সেখানে তাকে দেখতে এত ভিড় হয়েছে যে মাঝখানে নদী আছে, নদীর ওপার থেকে লোকে উত্তম কুমারের দিকে মাটি ছুঁড়ছে, মানে সেটা আশীর্বাদের মতো, ফুল নেই তাই মাটি ছুঁড়ছে এরকম। অথচ তখন দূরদর্শনও আসেনি। এইরকম ছিল উত্তম সুচিত্রার ছবির প্রভাব। তো তাহলে অথচ উত্তম সুচিত্রার ছবি যেগুলো, তার অধিকাংশতেই তো আমরা দেখি যে নায়ক নায়িকা শহরের চরিত্র, তা সত্ত্বেও ওখানে এইরকম ছিল। তাহলে এই যে 9 দশক থেকে আমাদের বলা হলো যে এটা গ্রামের লোক দেখে, ওইটা শহরের লোক দেখে, এইটা কি একটা তৈরি করা বিভাজন? এবং আজকেও এখন তো গ্রাম শহরের গুণগত তফাৎ আরও কমে গেছে, কারণ এখন আমার কাছেও ফেসবুক আছে, টুইটার আছে, নেটফ্লিক্স আছে। গ্রামের একজন ছেলে বা মেয়ে অল্প বয়সী, তার হাতেও সেগুলো আছে, সেও একই কন্টেন্ট দেখে, হয়তো একটু টাওয়ারের কারণে একটু কম স্পিডে দেখতে পায়, কিন্তু সবই সে দেখতে পায়। তাহলে এই যে বিভাজন করা হচ্ছে, বিশেষ করে ওয়েব সিরিজ এসে যাওয়াতে সবাই সব ওয়েব সিরিজ দেখতে পায়, এটা কি জোর করে তৈরি করা বিভাজন? 90-এর দশকে ভারতবর্ষে, এটা পশ্চিমবঙ্গ না, শহর আর মানে গ্রামের যে মানে কি বলবো চরিত্রগত যে বিভাজন হয়েছে, মানে আমি আপনার একটু উল্টো কথাই বলছি, সেটা অনেক প্রকট কিন্তু। হ্যাঁ, 90-এর আগে গ্রাম শহরে ছিল কিনা জানি না, শহর খুব গ্রাম্য ছিল। আচ্ছা, মানে উল্টো ভাবে ভাবুন, মানে আমার ঠাকুমা কিন্তু একটা শহরে থাকা মহিলা, তিনি নিয়মিত যেতেন সিনেমা দেখতে, তিনি একজন গ্রাম্য মহিলা, মানে তার মূল চিন্তা গ্রাম্যই। আমার মা তার একটা ট্রানজিশনাল অংশ, তার অর্ধেকটা গ্রাম অর্ধেকটা শহর। আমি অনেক বেশি শহর। সো ক্রমশ জেনারেশনালি যারা শহরে থেকেছে, তারা গ্রামের সঙ্গে তাদের কোনো যোগই তো নেই। মানে ট্রেন দিয়ে ছাড়া তো তার কোনো যোগ, আমার মার তো যোগ ছিল, কারণ সে তো একটা জীবন, তার তো জন্ম গ্রামে। তার ফলে 90-এর দশকের পরে যে কনজিউমারিজমের চরিত্র তৈরি হলো শহরে, তাতে অ্যাসপিরেশনাল যে শহর তৈরি হলো, সেই শহরটা আলাদা। হেন্স তার অ্যাসপিরেশনকে উত্তর দেওয়ার জন্য এক ধরনের ছবির চাহিদা তৈরি হলো, এবং সঙ্গে সঙ্গে তার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হলো। এবং সেটা খুব সমস্যার, কারণ সেই ইনফ্রাস্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আপনি যদি হিসাব করে দেখেন, দেখবেন যে সেই ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে মাত্র 20% মানুষকে অ্যালাউ করে ভেতরে ঢুকতে। মানে মাল্টিপ্লেক্সের গোটা যে কালচার, যেটা ধরুন 2005-06 থেকে ভারতবর্ষে এলো, যেটা আপনার এই ডিভাইডটাকে ড্রাইভ করছে আসলে। কারণ ওটা অ্যাকচুয়ালি মানে ওটা ডিম আগে না মুরগি আগের মতো একটা গল্প, যে মাল্টিপ্লেক্সের ফলে কি নাগরিক ছবির এই চাহিদা তৈরি হলো এবং এই ভাগটা তৈরি হলো। কারণ চাওয়াও তাই হচ্ছিল, যে 20% মানুষের কাছে এই ছবির অ্যাক্সেস আছে। এবার এই যে মুহূর্তে আপনি একটা এক্সক্লুসিভ স্পেস করে দিলেন, সাইকোলজিক্যালি গ্রামও রিভোল্ট করবে। ওইভাবে তো হয় না, মানে আস্তে আস্তে লোকে বুঝতে পারে যে ওটা তো আমার স্পেসই না, আমাকে তো ঢুকতেই দেবে না ওই জায়গাটাতে। 350 টাকার পপকর্নের স্পেসে তো আমি অ্যালাউড নই, বাই ডিফল্ট আমাকে ওখানে আটকে দেওয়া হচ্ছে। সে তার মতো করে তার একটা বয়ান তৈরি করবে। তো ন্যাচারালি আপনি দেখবেন গ্রাম, এই যে গ্রাম উত্তম কুমারকে অ্যাকসেপ্ট করতে পারতো আগে, তার কারণ হচ্ছে শহরের শহুরেপনা অত উচ্চকিত ছিল না, এবং তার মধ্যে এক্সক্লুসিভিটির দাবি ছিল না। হেন্স গ্রামের পক্ষে শহরের কোনো কিছুর সঙ্গে আইডেন্টিফাই করতে অত সমস্যা হতো না, কারণ মূল সুরগুলো এক। এবং শহরের উত্তম কুমার হলেও, শহরের সৌমিত্র চট্টোপাধ্যায় হলেও, সেই লোকটার ভেতরে কিন্তু একটা বড় গ্রাম বাস করছে, বা দেখা যেতে পারে সেই লোকটা গ্রাম থেকে আসা চরিত্র। সাপমোচন ছবিটা এরকম। সো আইডেন্টিফাই করতে অসুবিধা হতো না। হ্যাঁ, কিন্তু যে মুহূর্তে শহরে নাগরিক জীবনটা এক ধরনের অ্যাগ্রেশন তৈরি করলো, যে আমি একটা টিকিট পেয়েছি, যে টিকিটটা তুই পাসনি, তার তো এটা, আপনি যদি পশ্চিমবঙ্গের রাজনীতির চরিত্র দেখেন, তার মধ্যে এটা খুব প্রবল, মানে রাজনৈতিকভাবে এটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। যে এই যে একটা আমরা মানে মধ্যবিত্ত শিক্ষিত মানুষের যে গা ঘিন ঘিন করে এখন, সেই গা ঘিন ঘিনের ঠিক পাশে দাঁড়িয়ে তাদের তীব্র দরজা বন্ধ করে দেওয়ার যে বাসনা, এবং ননস্টপ বিদেশে বেড়াতে যাওয়ার যে প্রকল্পের মধ্যে, বা এই করার মধ্যে বা তাই করার মধ্যে যা যা মানে
একটা গেটেড কমিউনিটির মধ্যে নিজেকে ঢুকিয়ে দেওয়ার ভেতরে যা যা তার মানে গতি প্রকৃতি, তো রাজনৈতিকভাবে গ্রাম তো অন্যভাবে রিয়াক্ট করবে। গ্রাম কিছুটা অ্যাডাপ্ট করবে, যেটা যতটুকু সে ফেসবুক এবং যতটুকু তার ইনফ্রাস্ট্রাকচার, বাকিটা সে থুতকারে করে, মানে সে নস্যাৎ করবে, কালচারালি নস্যাৎ করবে। তো সিনেমাতেও তো তারই একটা বিভাজন। তাহলে কি আপনি বলছেন যে বাংলা বাণিজ্যিক ছবি এমন কোনো ছবি আর বানানো সম্ভব নয় যে ছবিটা একটা গ্রামের 18-19 বছরের ছেলে মেয়েকে যেভাবে টানবে, একইভাবে শহরের 18-19 বছরের একটা ছেলে মেয়েকে টানবে? মানে তাদের জন্য সম্পূর্ণ দুটো আলাদা ছবিই হতে হবে? না, ছবিটা আছে, আচ্ছা, কারণ মানুষগুলো আছে। কারণ মানুষের মধ্যে এটা প্রাইমারি কোয়েশ্চেন, যে মানুষের কমনালিটিকে কি আমি অস্বীকার করছি না। যদি অস্বীকার করি তাহলে আলোচনা করেই লাভ নেই। হ্যাঁ, যে মানুষ কমন না, সবার মাল আলাদা, কিছু না। কিন্তু আমি যে কোনো ধরনের বয়ান তৈরির গল্পে, সে রাজনীতি হোক বা সিনেমা হোক, আমি যদি কোথাও একটা কমনালিটিকে সূত্র না ধরি, যে গ্রামের ছেলেটি এবং মেয়েটির যে আকাঙ্ক্ষা এবং শহরে থাকা একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলের যে আকাঙ্ক্ষা বা ছেলে মেয়ের আকাঙ্ক্ষা, তার কোথাও একটা যোগসূত্র যদি আমি তাত্ত্বিকভাবে না মেনে নিই, তাহলে আমার কিছুই করা উচিত নয়। এটা আমি নিজে মনে করি। কাজে এটার ভয়ানক জায়গা আছে। কিন্তু এইটা যে মুহূর্তে আপনি বাস্তবের মাটিতে ফেলবেন, এটা ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ক্যাপিটালের যে গতি এবং ক্যাপিটাল যা যা বানিয়ে এই সিস্টেমটাকে কি বলবো রেগুলেট করছে, তার সামনে এসে দাঁড়াবে, আচ্ছা, তাকে আটকে দেবে। হ্যাঁ, সো আপনার মূল ক্রাইসিসটা এইটা, যে একটা গল্প আছে, একটা বয়ান আছে, সেই বয়ানের কাছে পৌঁছতে গেলে আপনার একটা কল্পনা লাগবে। এই কল্পনাকে যে মুহূর্তে আপনি জমিতে দাঁড় করাতে যাবেন, সেই মুহূর্তে অর্গানাইজড ক্যাপিটালের যে গঠনতন্ত্র, তার যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচার আপনাকে আটকাবে, কারণ তার প্রবণতা উল্টো দিকে, কমপ্লিটলি উল্টো দিকে। সো কিন্তু তারও ক্রাইসিস আছে। সো এখানে আপনি তার ক্রাইসিসটাকে ধরবেন কি না, সেই ক্রাইসিসটাকে ব্যবহার করবেন কি না, এইটা আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং এখানে ভয়ানক কল্পনা ছাড়া এবং সাহস ছাড়া এবং এই মানুষের এই কমনালিটির প্রতি বিশ্বাস ছাড়া আপনার হাতে কোনো অস্ত্র নেই। আচ্ছা ইন্দ্রনীল, আজকে তাহলে এই আলোচনাটা আমরা এখানে থামাচ্ছি। এর পরবর্তী অংশ আমরা শিগগিরই আনবো আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং পরের অংশটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। নিশ্চয়ই আপনারা অপেক্ষা করে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।